বাকশাল গঠন করার আগে জোর প্রচারণা চালানো হলো। শেখ মুজিব তার দল ও দলীয় কর্মীদের ক্ষমতার লোভ, লালসা ও দুর্নীতি সম্পর্কে উদাসীন নন। তিনি বুঝতে পেরেছেন তার পার্টির চরিত্র নষ্ট হয়ে গেছে। এ পার্টি দ্বারা দেশ ও জাতির কল্যাণ সাধন করা আর সম্ভব নয়। তাই তিনি পার্টির বিলুপ্তি ঘোষণা করে একদলীয় সরকার কায়েম করে দ্বিতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন। লোকজন ভাবল, তার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলুষিত লোকজন ক্ষমতাচ্যুত হবে এবং সেই জায়গায় নিয়োগ করা হবে ভালো লোকজনদের। কিন্তু সে আশা অল্প সময়ের মধ্যেই কর্পূরের মতো বিলীন হয়ে গেল। দেখা গেল পার্টির বিলুপ্তি ঘোষণা করে তিনি যে বাকশাল গঠন করলেন, সেখানে ক্ষমতা বলে স্থান পেল ধিকৃত গাজী গোলাম মোস্তফা, মনসুর আলী এবং শেখ মনি অ্যান্ড গংরাই। তারাই হয়ে উঠল মুখ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ, যাদের অপকর্মের বদৌলতে আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের আস্থা হারিয়েছিল। তাদের নিয়েই দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করলেন শেখ মুজিব। জনগণ হতাশ হয়ে পড়ল। পার্টি বিলুপ্ত করলেও চাটার দলকে বাদ দিতে পারলেন না শেখ মুজিব। বাকশাল গঠনের মধ্য দিয়ে আর একটা জিনিস স্পষ্ট হয়ে উঠল, রাষ্ট্রীয় ক্ষমতা বলয়ে পাকাপোক্তভাবে অধিষ্ঠিত করা হলো তার পরিবারবর্গকে। ব্যাপারটা এমনই যেন পুরো দেশটাই শেখ পরিবারের ব্যক্তিগত জমিদারি। বাকশাল গঠন করে একনায়কতন্ত্র কায়েমের সাথে সাথে প্রকাশ্য রাজনীতি ও সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে গেল। সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড আন্ডারগ্রাউন্ডে চলে যেতে বাধ্য হলো। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে নতুন দেশের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করতে লাগলাম। জাতীয় অবস্থার পর্যালোচনা করে সবাই একমত হলাম, একদলীয় নিষ্পেষণের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে মুক্ত করতে হবে অবিলম্বে। পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক এবং মানবাধিকার। বাকশালের শিকড় বাংলার মাটিতে প্রথিত হবার আগেই উপড়ে ফেলতে হবে। একনায়কত্বের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণকে মুক্ত করার সাথে সাথে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব পালন করার ন্যায়সঙ্গত অধিকার যাদের, সেই সমস্ত দেশপ্রেমিক ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর শক্তি ও সামর্থ্য অত্যন্ত কম। স্বৈরশাসনের স্টিম রোলারের পেছনে তাদের আরও দুর্বল করে ফেলা হচ্ছে দিন দিন। এক্ষেত্রে তাদের পক্ষে সরকার বদল করার কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। শিকড় গেড়ে বসার আগেই একনায়কত্বের অবসান ঘটাতে হবে। রাজনৈতিক মহল থেকে অনেকেই ইঙ্গিত দিলেন, সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ জাতির এই ক্রান্তি লগ্নে অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসতে ইচ্ছুক হলেই সম্ভব হবে এই একনায়কত্ব ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতিকে মুক্ত করা। তাদের এ ধরনের ইঙ্গিতের যৌক্তিকতা অনুধাবন করতে পেরেছিলাম আমরা। যেখানে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয়, সেখানে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বৈপ্লবিক পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়ে। বৈপ্লবিক পদক্ষেপের মাধ্যমে উৎখাত করতে হয় স্বৈরাচারী সরকার। এর কোনো বিকল্প থাকে না বলেই জনগণ স্বাগত জানায় ওই ধরনের কোনো বৈপ্লবিক পদক্ষেপকে। খন্দকার মোশতাক আওয়ামী লীগের গণতন্ত্র মনা নেতৃবৃন্দের পক্ষ থেকে একই প্রকার মনোভাব প্রকাশ করে বলেছিলেন যে জাতির বৃহত্তর স্বার্থে যে কোনো বৈপ্লবিক উদ্যোগকে অভিনন্দন ও সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তিনি এবং আরও অনেকেই। মোশতাক সাহেবের এ ধরনের উক্তির পেছনে আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থন ছিল। ইস্তফা দেওয়ার পর জেনারেল ওসমানের সাথে দেখা করতে গেলে বাকশাল সংক্রান্ত বিষয়ে আলাপের সময় তিনি মন্তব্য করেছিলেন, মুজিব খানকে সরাতে হবে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এদিকে বাকশালে একনায়কত্ব স্থাপন করেও শেখ মুজিব তার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না। সিদ্ধান্ত হলো তাকে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা দেবে বাকশাল। 15ই আগস্ট 1975 ঢাকা ইউনিভার্সিটির এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়ার কথা প্রচার করা হয়। উল্লেখ্য, চতুর্থ সংশোধনীর মাধ্যমে তাকে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল। সেটাতে শেখ মুজিব সন্তুষ্ট হতে পারেননি বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে আজীবন রাষ্ট্রপতি বানানোর। আরও খবর পাওয়া গেল, সমস্ত বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত এবং বিভিন্ন শ্রেণীর জনগণের মাঝ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার বিরোধী ভাবাপন্ন 2 লক্ষ লোকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা গভর্নর ও তাদের অধীনস্থ রক্ষী বাহিনীর সাহায্যে ওই তালিকাভুক্ত লোকদের মেরে ফেলা হবে। এই নীল নকশা বাস্তবায়িত করে শেখ মুজিব চেয়েছিলেন বাংলাদেশের জনগণের প্রতিবাদী কণ্ঠকে আগামী কয়েক দশকের জন্য স্তব্ধ করে দিতে। এভাবে রাজনৈতিক শক্তিকে সমূলে উৎপাটন করার এক হীন চক্রান্ত করা হয়েছিল স্বাধীন বাংলাদেশেই। বাংলাদেশের এই চিহ্নিত মহল স্বীয় স্বার্থে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু এবং জাতির পিতা বলে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর হয়ে উঠেছিল স্বাধীনতার পর থেকেই।
বাংলাদেশ কায়েম হয়েছে ৭১-এর মুক্তি সংগ্রামের মাধ্যমে। জনগণের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আজকের বাংলাদেশ। তাই স্বাধীনতায় জনগণের সব ত্যাগকে উপেক্ষা করে শুধুমাত্র মুজিবুর রহমানকে এককভাবে স্বাধীনতার চ্যাম্পিয়ন বানাবার প্রচেষ্টা ছিল এক চরম ধৃষ্টতা। শেখ মুজিবুর রহমানের জাতীয়তাবাদী আন্দোলনে আরও অনেক নেতাদের মতোই ব্যক্তিগত অবদান থাকলেও এ সত্যকে কিছুতেই মুছে ফেলা যাবে না যে বাংলাদেশে জাতীয়তাবাদী আন্দোলনের উন্মেষ, বিকাশ এবং সেই আন্দোলনকে চরম পর্যায়ে এগিয়ে নিয়ে ৭১-এর সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে স্বাধীন করার মূল কৃতিত্ব বাংলাদেশের জনগণের। সংগ্রামের চরম পর্যায়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে শেখ মুজিব অংশগ্রহণ করেননি। পাক হানাদার বাহিনীর শ্বেত সন্ত্রাসের মুখে জনগণকে অসহায় অবস্থায় ফেলে রেখে আওয়ামী লীগ নেতারাও নিজ নিজ যান বাঁচাতে গা ঢাকা দিয়েছিলেন। সেই ক্রান্তি লগ্নে নেতৃত্বের বিশ্বাসঘাতকতায় হতাশ হলেও জনগণ তাদের সিদ্ধান্তে ভুল করেনি। এক অখ্যাত মেজরের ডাকে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বাধীনতা সংগ্রামে, গড়ে তুলেছিলেন জাতীয় মুক্তি সংগ্রাম। এ সত্যকে মিথ্যে বলে প্রমাণিত করা কখনোই সম্ভব হবে না। বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম কখনো মেনে নেবে না মিথ্যা প্রচারণাকে। রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার অভাব শেখ মুজিবের ছিল। তারই ফলে জাতি যখন হয়েছিল মুক্তি পাগল, তখন শেখ মুজিব চরম সুবিধাবাদীর মতো আপোষ রফায় ব্যস্ত ছিলেন জেনারেল ইয়াহিয়ার সাথে। জনগণের সব আশাকে নস্যাৎ করে দিয়ে স্বাধীনতা সংগ্রামে জনগণের পাশে না থেকে কারাবরণ করে স্বাচ্ছন্দ্যে পাড়ি জমিয়েছিলেন পাকিস্তানে। দেশ স্বাধীন হবার পর সেই শেখ মুজিবকেই স্বাধীন দেশের রাষ্ট্রপ্রধান বানানো হয় অতি সহজেই। রাষ্ট্রপ্রধান হয়ে নিজ ও দলীয় স্বার্থে তিনি জাতীয়তাবাদের মূল চেতনা গণতন্ত্র, স্বাধিকার, মানবিক অধিকার, অর্থনৈতিক মুক্তি, আইনের শাসন, সংবাদপত্রের স্বাধীনতার সাথে চরম বিশ্বাসঘাতকতা করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করলেন না। সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করলেন তিনি। স্থাপন করলেন একনায়কত্বের স্বৈরশাসন। তার শাসনকালে বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় এবং এক ব্যর্থতার ইতিহাস। চরম জাতীয় বিশ্বাসঘাতকতার পরেও যারাই তাকে অযৌক্তিকভাবে বঙ্গবন্ধু কিংবা জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করেছে, তারা সবাই একদিন হবে জনধিকৃত। ইতিহাসের আস্তাকুড়ে হবে তাদের ঠাঁই। আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে যে কোনো ত্যাগের বিনিময়ে। পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার। শুরু হলো আমাদের নিজস্ব পরিকল্পনা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে গোপন সংগঠন। সিদ্ধান্ত গ্রহণ করা হয় শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবের একনায়কত্ব ও বাকশালের পতন ঘটাতে হবে। বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে চলে কেন্দ্রীয় কমিটি। প্ল্যানিং স্টেজের এক পর্যায়ে একদিন লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রশিদ খন্দকার সেনা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কয়েকজনের সাথে সাক্ষাৎ করে। মিটিংয়ে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করা হয়। সাম্প্রতিক পরিস্থিতি ও শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি বানানোর সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল রশিদ অভিমত প্রকাশ করেন যে শেখ মুজিব যদি একবার পাকাপোক্তভাবে ক্ষমতার আসন গেড়ে বসেন, তবে স্বৈরাচারী সরকারের জোয়াল থেকে দেশবাসীকে মুক্ত করা খুবই দুরূহ হয়ে পড়বে। রাজনৈতিক শক্তিগুলোর দুর্বলতার কারণে স্বৈরশাসনের অবসান ঘটানো তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এ অবস্থায় সে ও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোশতাকের নেতৃত্বে একটি বিকল্প সরকারের কথা চিন্তাভাবনা করছেন। এ ব্যাপারে সেনা পরিষদের নেতাদের অভিমত কী তা জানতে চায় লেফটেন্যান্ট কর্নেল রশিদ। লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক দুজনই মুক্তিযোদ্ধা। সেই সময় লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক যথাক্রমে ২য় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও ১ম বেঙ্গল ল্যান্সার্স এর অধিনায়কের দায়িত্ব পালন করছেন। দুটো ইউনিটই তখন ঢাকায়। দুজনই সেনা পরিষদের নেতৃবৃন্দের কাছে সুপরিচিত। তাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই লেফটেন্যান্ট কর্নেল রশিদকে সেনা পরিষদের সিদ্ধান্তের কথা খুলে বলা হলো। সব শুনে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখল যৌথ উদ্যোগে অভ্যুত্থান সংগঠিত করার। তার প্রস্তাবে আন্তরিকতার অভাব ছিল না। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হলো অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্যাবলী সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে সেনা পরিষদের। আলোচনা সাপেক্ষে সেগুলোতে ঐক্যমত হলেই সেনা পরিষদ তার প্রস্তাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবে।
লেফটেন্যান্ট কর্নেল রশিদ আলোচনা করতে রাজি হওয়ায় পরবর্তীকালে ওই সকল বিষয়ে বিশদ আলোচনা হয়। সেনা পরিষদের তরফ থেকে লেফটেন্যান্ট কর্নেল রশিদকে জানানো হয় বিপ্লবের পর মেজর জেনারেল জিয়াউর রহমানই হবেন চিফ অফ আর্মি স্টাফ। এই পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখে এয়ার ভাইস মার্শাল একে খন্দকারকে অব্যাহতি দিয়ে গ্রুপ ক্যাপ্টেন এমজি তোয়াবকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ করার। তার এই প্রস্তাব সেনা পরিষদ মেনে নেয়। ঐক্যমত প্রতিষ্ঠিত হওয়ায় যৌথ বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনা পরিষদের লক্ষ্য, উদ্দেশ্যাবলী ও ন্যূনতম প্রোগ্রাম সম্পর্কে খন্দকার মোশতাক সম্মতি প্রদান করেন। সিদ্ধান্ত হয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় খবরাখবর আদান প্রদান ও যৌথভাবে বিপ্লবের কার্যকরী পরিকল্পনা প্রণয়ন করা হবে। এভাবেই ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে অভ্যুত্থানের সফলতার সম্ভাবনা স্বাভাবিকভাবেই আরও উজ্জ্বল হয়ে ওঠে। আওয়ামী লীগের খন্দকার মোশতাক এবং বিভিন্ন পর্যায়ে প্রভাবশালী নেতা ও কর্মীদের সাথে যোগাযোগ করে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অনেক প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তথ্য আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছিলাম। এই সমস্ত তথ্যগুলো ছিল আমাদের পরিকল্পনার জন্য অপরিহার্য। আমরা জানতে পেরেছিলাম সৈয়দ নজরুল ইসলাম, মনসুর আলী, শেখ ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক প্রমুখরাই ছিলেন আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে কট্টর রুশ ভারতপন্থী। বাকশালী একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার মূল উদ্যোক্তা ছিলেন শেখ ফজলুল হক মনি, নজরুল ইসলাম, আব্দুস সামাদ আজাদ, আব্দুর রাজ্জাক, মনসুর আলী, সেরনিয়াবত, সৈয়দ হোসেন, মনি সিং এবং প্রফেসর মুজাফফর আহমেদ। রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করা এবং নিজের অবস্থানকে সুসংহত করার জন্যই শেখ মুজিব এই সমস্ত উচ্চাভিলাষী নেতাদের প্রভাব ও পরামর্শ মেনে নিয়ে গণতন্ত্রের বলি দিয়ে বহুদলীয় শাসন ব্যবস্থার পরিবর্তে একদলীয় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার এই হঠকারী সিদ্ধান্তকে আওয়ামী লীগের বৃহৎ অংশই মেনে নিতে পারেনি। শেখ মুজিবের ক্ষমতার প্রতাপের মুখে নিরাপত্তার ঝুঁকি নিয়ে সেদিন প্রকাশ্যে এরা বিরোধিতা না করে নীরব থাকতে বাধ্য হয়েছিলেন। কিন্তু শেখ মুজিবের এই সিদ্ধান্তের ফলে সংসদে সেদিন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল গণতন্ত্র মনা নেতৃবৃন্দ ও সংসদ সদস্যদের মাঝে। এদের অনেকেই বর্ষিয়া নেতা খন্দকার মোশতাকের সাথে আলোচনা করে এ ব্যবস্থার প্রতিকারের রাস্তা খুঁজে পাবার চেষ্টা করেছিলেন। আমরা বুঝতে পেরেছিলাম একনায়কত্বের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার কোনো পদক্ষেপ নিলে আওয়ামী লীগের এই বৃহৎ অংশের সমর্থন পাওয়া যাবে অতি সহজেই। তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তারা স্বতঃস্ফূর্তভাবে অভিনন্দন জানিয়ে সমর্থন করবেন এ ধরনের যে কোনো পরিবর্তনকে। আর একটি বিষয়ও আমাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে, সেটা হলো আওয়ামী লীগের মধ্যে খন্দকার মোশতাকের সমর্থন রয়েছে অনেক। তার ব্যক্তিগত প্রভাব ও জনপ্রিয়তা পার্টির নেতা ও কর্মীদের মধ্যে যথেষ্ট। আমরা খন্দকার মোশতাককে ৭১-এর সংগ্রামকাল থেকে দেখে আসছি। তিনি ছিলেন ঘোর রুশ ভারত বিরোধী। ধর্মপ্রাণ প্রবীণ নেতা খন্দকার মোশতাক ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন। একজন সাচ্চা গণতান্ত্রিক এবং উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে তিনি দেশে বিদেশে পরিচিত ছিলেন। আলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের অনেকেই খন্দকার মোশতাকের ক্ষুরধার বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করে অভিমত পর্যন্ত ব্যক্ত করেছেন যে নেতৃত্বের যোগ্যতার বিচারে খন্দকার মোশতাকের স্থান শেখ মুজিবুর রহমানেরও ওপরে। ফলে আওয়ামী বাকশালীদের বৃহৎ অংশকে শুধু যে নিউট্রালাইজ করাই সম্ভব হবে তা নয়, এতে করে বাকশালী যোগ সাজসে ভারতীয় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। আওয়ামী বাকশালী নেতাদের সমর্থন পেলে রক্ষী বাহিনীকে নিরস্ত করার কাজটাও সহজ হয়ে যেতে পারে। এছাড়া পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রসমূহের ক্ষমতা বলয়ে একজন ধর্মপ্রাণ উদারপন্থী গণতন্ত্রী মনা রাজনীতিবিদ হিসেবে খন্দকার মোশতাকের একটা ইতিবাচক গ্রহণযোগ্যতাও ছিল। এই সমস্ত দেশের প্রভাবশালী নেতৃবৃন্দের অনেকের সাথেই তিনি ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এই অবস্থায় খন্দকার মোশতাক আহমেদকে সরকারের রাষ্ট্রপতি বানালে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং মুসলিম বিশ্বের দেশগুলোর স্বীকৃতি ও সমর্থন আমরা সহজেই পেতে পারব। তাছাড়া রাজনৈতিক নেতৃত্বের অধীনে বেসামরিক সরকার গঠন করলে আমরা দেশে বিদেশে এটাও প্রমাণ করতে পারব যে বাংলাদেশের বৈপ্লবিক অভ্যুত্থান ঘটেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে। সেনা পরিষদকে অনেক জটিল বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হয়েছিল। বিপ্লবের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সেই সমস্ত সমস্যাবলীর সমাধান সম্পর্কেও ভেবে দেখতে হয়েছিল নেতৃবৃন্দকে। বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যাবলী ও খবরাখবরের ভিত্তিতেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বপ্রথম ঠিক করতে হয়েছিল কবে বিপ্লব ঘটানো হবে, কী পরিসরে সংগঠিত করা হবে বিপ্লব।
খবর ছিল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ ও কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পর্যায়ের প্রায় সব বাকশালী নেতারাই উপস্থিত থাকবেন। নবনিযুক্ত জেলা গভর্নররা এবং জেলা পর্যায়ের নেতারা ইতোমধ্যেই ঢাকা শহরে এবং শেরেবাংলা নগরের এমপি হোস্টেলে ভিড় জমিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ এবং স্পেশাল স্কোয়াড। নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়াও শেখ মনি ও শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীরাও থাকবে অনুষ্ঠানে। জাতীয় রক্ষী বাহিনীকে ভার্সিটি এলাকায় টহল দেবার জন্য মোতায়েন করা হবে। জাতীয় রক্ষী বাহিনীর ডাইরেক্টর ব্রিগেডিয়ার নুরুজ্জামান এবং ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাবিউদ্দিন দুজনেই ঘটনাক্রমে সেদিন দেশের বাইরে অবস্থান করবেন। ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবস বিধায় রাষ্ট্রীয় পর্যায়ে আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত থাকবে ভারত সরকার। 14-15 তারিখের রাত ঢাকা ব্রিগেডের নাইট ট্রেনিংয়ের জন্য নির্ধারিত। 12ই আগস্ট এক বৈঠকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লব সংগঠিত হবে 15ই আগস্ট সুবেহ সাদেকে। যেহেতু বাকশালী নেতাদের প্রায় সবাই সেদিন ঢাকায় অবস্থান করবেন, সেই প্রেক্ষিতে শুধুমাত্র ঢাকাতে অপারেশন চালিয়ে বিপ্লবকে সফল করে তোলা সম্ভব হবে। সীমিত পরিসরে বিপ্লব ঘটালে বিপ্লবের সফলতার জন্য অতি প্রয়োজনীয় 3টি উপকরণ: ন্যূনতম শক্তি প্রয়োগ, গতিশীলতা, গোপনীয়তা অতি সহজেই হাসিল করা যাবে। টার্গেট হিসাবে নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শেখ ফজলুল হক মনি, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, সেরনিয়াবাদ, সৈয়দ হোসেন, তাজউদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক। এদের বন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়। রেডিও বাংলাদেশ, বাংলাদেশ টিভি, ওয়্যারলেস সেন্টার, টিএনটি, জাতীয় রক্ষী বাহিনীর সদর দফতর, রক্ষী বাহিনীর সাভারের মূল ক্যাম্প, সংসদ সদস্যদের হোস্টেল, এয়ারপোর্ট, সাভার ট্রান্সমিশন রিলে সেন্টার প্রভৃতি স্থানগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমিত পরিসরে ন্যূনতম শক্তি প্রয়োগ করে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে নির্ধারিত টার্গেটগুলোর ওপর। একই সাথে দেশের অন্যান্য সেনানিবাসের ইউনিটগুলোর সেনা পরিষদগুলোকে সতর্ক অবস্থায় রাখা হবে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে, যাতে করে প্রয়োজনে যে কোনো প্রতিবন্ধকতা কিংবা সীমান্তের ওপার থেকে কোনো প্রকার সামরিক হুমকি যথাযথভাবে মোকাবেলা করা যায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কেন্দ্রীয় কমিটি 71 থেকে 75 সাল অবধি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং বিপ্লব সম্পর্কে একটি দলিল তৈরি করে সেনা পরিষদের সব ইউনিটে বিতরণ করে। দলিলের সারবস্তু ছিল নিম্নরূপ: রুশ সামাজিক সম্প্রসারণবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ 1971-এর স্বাধীনতা সংগ্রামের সুযোগে প্রতিক্রিয়াশীল আপোষকামী শ্রেণীর প্রতিভূ রাজনৈতিক দল আওয়ামী লীগের যোগসাজশে বাংলাদেশকে তাদের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রতারণা ও ঘৃণ্য বিশ্বাসঘাতকতায় বাংলাদেশের স্বাধীনতা হয়েছে অর্থহীন। স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণের চেতনায় উদ্বুদ্ধ জাতীয় সংগ্রাম নিক্ষিপ্ত হয়েছে ব্যর্থতার অন্ধগুলিতে। 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু জাতীয় মুক্তির পথ সুকৌশলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার ও তার বিদেশি প্রভুরা। স্বাধীনতা উত্তরকালে স্বৈরাচারী মুজিব সরকারের শাসনামলের 4 বছর বাংলাদেশের ইতিহাসে এক চরম বিভীষিকাময় কাল। সামাজিক সাম্রাজ্যবাদী শোষণ, সম্প্রসারণবাদী নীল নকশা এবং ক্ষমতাসীন শাসক গোষ্ঠীর ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র, অবিচার, অত্যাচার এবং অবাধ দুর্নীতি জাতীয় জীবনকে করে তুলেছে দুর্বিষহ। জাতীয় সম্পদের অবাধ লুণ্ঠনের ফলে দেশের অর্থনীতি হয়ে পড়েছে সম্পূর্ণ বিপর্যস্ত এবং দেশ আজ পৌঁছে গেছে চূড়ান্ত ধ্বংসের শেষ প্রান্তে। জাতীয় রাজনীতিতে দেখা দিয়েছে চরম নৈরাজ্য ও স্থিতিহীনতা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করার দায়িত্ব স্বভাবতই বর্তায় প্রগতিশীল ও গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনগুলোর ওপর। কিন্তু আওয়ামী বাকশালী শ্বেত সন্ত্রাস এবং সুপরিকল্পিত চক্রান্তের মুখে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুজিব সরকারকে উৎখাত করা তাদের পক্ষে আজ অসম্ভব হয়ে পড়েছে। সরকারি নির্যাতন ছাড়াও রাজনৈতিক দলগুলোর অপারগতার মূল কারণ হলো তাদের অনৈক্য, তাত্ত্বিক জ্ঞানের দেউলিয়াপনা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের কোন্দল এবং নেতাদের স্বার্থপর আত্মকেন্দ্রিকতা। দেশ ও জাতি আজ এক চরম সংকটে নিমজ্জিত। স্বৈরশাসনের নাগপাশ থেকে হতাশাগ্রস্ত জাতিকে মুক্তি করা আজ প্রতিটি দেশপ্রেমিকের নৈতিক দায়িত্ব। বর্তমান অবস্থার পটভূমিতে সশস্ত্র বিপ্লব ছাড়া আর অন্য কোনো উপায়ে স্বৈরাচারী একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয় বলেই এই গুরুদায়িত্ব সম্পন্ন করার অভিপ্রায়ে একটি জনপ্রিয় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবার সিদ্ধান্তে উপনীত হয়েছে সেনা পরিষদ।
বিপ্লবের উদ্দেশ্য রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের ওপর সামরিক শাসনের বোঝা চাপিয়ে দেয়া নয়। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের অক্ষমতা ও অযোগ্যতার সুযোগ গ্রহণ করে সামরিক শাসন কায়েম করা হয়েছে। কিন্তু এভাবে সরাসরি সামরিক বাহিনীকে জাতীয় রাজনীতিতে জড়ানোর পরিণামে সে সমস্ত দেশে উচ্চাভিলাষী সামরিক শাসকবৃন্দের গোষ্ঠী স্বার্থই চরিতার্থ হয়েছে। জাতীয় দেশের কোনো কল্যাণ হয়নি। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করা আমাদের বিপ্লবের উদ্দেশ্য নয়। এই বিপ্লবের চরিত্র হবে অন্যান্য দেশে সাধারণভাবে সংগঠিত যে কোনো কুদাতা থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেনা পরিষদ দেশবাসী এবং সারা বিশ্বে প্রমাণ করবে বাংলাদেশের সেনাবাহিনীর বৃহৎ অংশ দেশপ্রেমিক, ক্ষমতালিপ্সু, সুযোগ সন্ধানী নয়। অবস্থার সুযোগ নিয়ে জনগণের রক্ষক হয়ে ভক্ষক বনে যাবার অভিপ্রেত তাদের নেই। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নির্ভীক নিবেদিত প্রাণ সৈনিক তারা। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই এই বিপ্লব। স্বৈরশাসনের অবসান ঘটানো হবে যাতে সুষ্ঠু জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটাবার জন্য দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা সংগঠিত হতে পারেন গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায়। জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নেবার দায়িত্ব হবে দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলসমূহের। আসন্ন বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্যাবলী: ১. রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা। ২. মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। ৩. দ্বিতীয় বিপ্লবের নামে বাকশাল ও মুজিব সরকারের প্রতারণামূলক কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরা। ৪. কৌশলগত কারণে স্বল্প সময়ের জন্য সংসদকে বলবৎ রেখে সাংবিধানিকভাবে একটি দেশপ্রেমিক সর্বদলীয় অস্থায়ী বা নির্দলীয় সরকার গঠন করা। সর্বদলীয় অস্থায়ী বা নির্দলীয় সরকারের দায়িত্ব: ১. বাকশাল প্রণোদিত শাসনতন্ত্রের চতুর্থ সংশোধনী, সংবাদপত্র ও প্রকাশনা আইন, রক্ষী বাহিনী আইন, আন্তর্জাতিক শ্রমিক আইনের পরিপন্থী শ্রমিক আইন ও অন্যান্য কালাকানুন বাতিল করা। ২. রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে দিয়ে দেশে অবিলম্বে প্রকাশ্য রাজনীতি ও গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা। ৩. সকল রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেওয়া। ৪. সাধারণ নির্বাচনের দিন ধার্য করে নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা। ৫. জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা এবং জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্ক সক্ষম ছেলেমেয়েদের সামরিক বাহিনীর সহযোগিতায় সামরিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর অবকাঠামো গড়ে তোলা। ৬. সমাজতন্ত্রের নামে বিদেশি নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারী একনায়কতন্ত্র ও সরকারি সহযোগিতায় জাতীয় সম্পদ লুণ্ঠন, কালোবাজারি, মুনাফাখোরি, চোরাচালান ও অবাধ দুর্নীতির ফলে জাতীয় অর্থনীতিতে যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটিয়ে বিপর্যস্ত দেউলিয়া অর্থনীতির পুনর্বিন্যাসের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৭. জাতীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রবর্তন করা। ৮. প্রশাসন কাঠামোকে দুর্নীতিমুক্ত করা। ৯. রাষ্ট্রীয় নীতিসমূহে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবন আদর্শের প্রতিফলন নিশ্চিত করার সাথে সাথে সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা সুনিশ্চিত করা। ১০. ২৫ বছরের মৈত্রী চুক্তি বাতিল করা। উল্লেখিত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই সংগঠিত করা হবে বৈপ্লবিক অভ্যুত্থান। ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত পরিকল্পনা ও নির্দেশাবলী যথাসময়ে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে। ১৪ই আগস্ট রাত ঢাকা ব্রিগেডের নাইট প্যারেড। এই অজুহাতে বিপ্লবের শেষ পর্যায়ের সব প্রস্তুতি শেষ করে ১৫ই আগস্ট সুবেহ সাদেকে আল্লাহ তাআলার নাম করেই বিপ্লব শুরু করা হলো। পূর্ব নির্ধারিত টার্গেটগুলোর উপর অভিযান চালানো হলো। অতি সহজেই স্ট্র্যাটেজিক পজিশনগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো। শেখ মুজিব, শেখ মনি ও সেরনিয়াবাতের বাড়ি থেকে বাধা এলো। প্রথমে গোলাগুলি শুরু করা হলো বাড়িগুলো থেকেই। গুলিতে ৩ জন বিপ্লবী শহীদ হলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা নির্দেশ দিতে বাধ্য হলেন পাল্টা আক্রমণ চালানোর। সংঘর্ষে নিহত হলেন শেখ মুজিব ও তার পরিবারের কয়েকজন সদস্য। শেখ মনি ও সেরনিয়াবাতের বাড়িতে অবস্থানরত অস্ত্রধারীদের কয়েকজন মারা গেলেন। অল্প সময়ের মধ্যেই সব টার্গেটগুলোকেই নিউট্রালাইজ করা সম্ভব হলো। রেডিও বাংলাদেশের মাধ্যমে দেশবাসীকে জানানো হলো শেখ মুজিবের সরকারের পতনের কথা। একই সাথে ঘোষণা করা হলো খন্দকার মোশতাক আহমেদ অস্থায়ী রাষ্ট্রপ্রধান হিসাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। মার্শাল ল জারি করা হলো দেশের বৃহত্তর স্বার্থে। জনগণের কাছে আবেদন জানানো হলো বিপ্লবের সমর্থনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক জীবনের নিরাপত্তা রক্ষার কাজে সেনাবাহিনীকে সাহায্য করার জন্য।
স্বৈরাচারী মুজিব সরকারের পতন ঘটেছে জানতে পেরে সমগ্র জাতি সেদিন স্বতঃস্ফূর্তভাবে বিপ্লবকে অভিনন্দন জানিয়েছিলেন। আনন্দের আতিশয্যে ঢাকার রাস্তায় লোকের ঢল নেমেছিল। জনগণ সারা দেশ জুড়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল স্বৈর শাসনের নাগপাশ থেকে মুক্তি পেয়ে। মসজিদে মসজিদে লোকজন সেদিন বাংলাদেশ সেনাবাহিনীর দেশপ্রেমিক সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন। মিষ্টি বিতরণের ধুম পড়ে গিয়েছিল মহল্লায় মহল্লায়। শেখ মুজিব ও তার দোসরদের জন্য সেদিন বাংলাদেশের জনগণ ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেও ভুলে গিয়েছিলেন। সবার একই কথা, দেশ জালেমের হাত থেকে বেঁচে গেছে। আমরা জানতাম বাকশালী শাসনে জনগণ অতিষ্ঠ, কিন্তু আওয়ামী বাকশালী গোষ্ঠী যে এতটা ধিকৃত হয়ে উঠেছিল জনগণের কাছে, সেটা উপলব্ধি করতে পেরেছিলাম বৈপ্লবিক পরিবর্তনের পর জনগণের অভূতপূর্ব ও স্বতঃস্ফূর্ত সমর্থনের বহিঃপ্রকাশে। বাংলাদেশের মানুষ জাতির ক্রান্তি লগ্নে অতীতে সব সময় সঠিক রায় দিয়ে এসেছেন, সেটাই তারা আরেকবার প্রমাণ করলেন 15ই আগস্টের বিপ্লবকে সমর্থন জানিয়ে। সমগ্র জাতির প্রতিক্রিয়া ব্যক্তিগতভাবে আমাকে অভিভূত করেছিল। জনগণের দেশপ্রেম দেখে জাতির প্রতি শ্রদ্ধায় মাথা নিচু করেছিলাম। আমি নিজেকে ধন্য মনে করেছিলাম জাতি ও দেশের জন্য কিছু করতে পেরেছিলাম ভেবে। জীবনের ঝুঁকি নিয়ে বৃহৎ স্বার্থে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার সার্থকতা সেদিনই পেয়ে গিয়েছিলাম জনগণের দোয়া ও আন্তরিক অভিনন্দনে। জনগণের উপর বিশ্বাস ও প্রত্যয় বেড়ে গিয়েছিল। বুঝে নিয়েছিলাম বাংলাদেশের 8 কোটি মুসলমানকে দাবিয়ে রাখতে পারবে না কোনো অপশক্তি। সব চক্রান্ত নিষ্ফল করে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বের বুকে নিজের স্থান করে নেবে একদিন বাংলাদেশের সচেতন সংগ্রামী জনতা। জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনের জোয়ারে সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়ল রুশ ভারত চক্র। গণবিচ্ছিন্ন দেশবিরোধী বিশ্বাসঘাতকেরা সেদিন প্রাণের ভয়ে লেজ গুটিয়ে আত্মরক্ষার জন্য গর্তে গিয়ে ঢুকে পড়েছিল, কিন্তু সেখানেও রেহাই পায়নি তারা। জনগণ জাতীয় বেঈমানদের খুঁজে বের করে ধরিয়ে দিতে থাকে আইন শৃঙ্খলা পালনকারী কর্তৃপক্ষের কাছে। এ অবস্থায় বাকশালী চক্রের যেই সমস্ত নেতারা যান বাঁচাবার চেষ্টায় গা ঢাকা দিয়েছিলেন, তাদের অনেকেই জনগণের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা না পেয়ে উপায়হীন হয়ে স্বেচ্ছায় সরকারের কাছে আত্মসমর্পণ করেছিলেন। জনাব তোফায়েল আহমেদ এবং জনাব আব্দুর রাজ্জাক তাদের মধ্যে অন্যতম। জনাব কাদের সিদ্দিকী টাঙ্গাইল থেকে একটি টেলিগ্রাম করে তাতে জানায় সে রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করতে চায়। এ টেলিগ্রামের কোনো জবাব না পেয়ে প্রাণের ভয়ে ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করে এবং পরে ভারতীয় গোয়েন্দা সংস্থা ও সরকারের হাতের ক্রিয়ানক হয়ে দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। ভারতীয় সীমান্ত বাহিনীর সহযোগিতায় তার দ্বারা পরিচালিত এক সশস্ত্র হামলার মোকাবেলা করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ অফিসার ও 4 জন সৈনিক শহীদ হয়েছিলেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জিয়া সরকার দেশদ্রোহিতার অভিযোগে তার বিচার করে। বিচারে আদালত তাকে দোষী সাব্যস্ত করে দীর্ঘমেয়াদী সাজা প্রদান করে। তখন থেকে রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে ভারতে দীর্ঘ সময় অবস্থান করে হালে বাংলাদেশে ফিরে এসে রাজনীতিতে আবার পুনর্বাসিত হয়েছে সেই কাদের সিদ্দিকী। কাদের সহযোগিতায় রাষ্ট্রদ্রোহী কাদের সিদ্দিকী আবার বাংলাদেশের মাটিতে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ পেল, এই রহস্যের উদ্ঘাটনও ঘটবে একদিন এই বাংলাদেশের মাটিতেই। ফিরে যাওয়া যাক 15ই আগস্টে। অপারেশন শেষ। রেডিওতে সরকার পতন ও শেখ মুজিবুর নিহত হবার খবর ঘোষিত হয়েছে। আমি কিছু জরুরি কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ ক্যাপ্টেন শাহরিয়ার এসে জানালো রক্ষী বাহিনীর 3টি ট্রাক ও একটি জিপ টিএসসি থেকে আমাদের দিকে এগিয়ে আসছে। বুঝতে পারলাম এরা রক্ষী বাহিনীর টহলদার ইউনিট। শেখ মুজিবের বিশ্ববিদ্যালয়ে আগমন উপলক্ষে টহল দিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে শেখ মুজিবের মৃত্যুর সংবাদ যদি শুনে থাকে তবে তাদের প্রতিক্রিয়া বিরূপ হওয়া স্বাভাবিক। সেক্ষেত্রে সংঘর্ষ অনিবার্য। আর যদি না শুনে থাকে তবে তাদের খবরটা জানিয়ে তাদের সমর্থন আদায়ের চেষ্টা করতে হবে। কয়েক মুহূর্ত চিন্তা করে শাহরিয়ারকে বললাম, আমি ওদের মনোভাব ও প্রতিক্রিয়া বোঝার জন্য যাচ্ছি। ওদের সমর্থন না পেলে উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য তুমি তৈরি থেকো। জিপ চালিয়ে একাই বেরিয়ে এলাম গেট থেকে। পিজি হাসপাতালের সামনে পৌঁছতেই দেখলাম কনভয়টি পাবলিক লাইব্রেরির সামনে এসে থেমেছে। আমি জিপ থেকে নেমে গিয়ে দেখলাম জিপে বসে আছে রক্ষী বাহিনীর একজন লিডার। লিডার আমাকে দেখে গাড়ি থেকে নেমে স্যালুট দিয়ে দাঁড়ালো। তোমরা এখানে কি করছো? প্রশ্ন করলাম। আমরা টহল দিচ্ছিলাম বিশ্ববিদ্যালয় এলাকার। গোলাগুলির শব্দ শুনে এদিকে এসেছি, জবাব দিল লিডার। বুঝলাম ওরা বিপ্লব ও মুজিবের মৃত্যুর খবরটা এখনও শোনেনি। লিডার জিজ্ঞেস করলো, ব্যাপার কি স্যার? বললাম, শেখ মুজিব সরকারের পতন ঘটিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শেখ মুজিব মারা গেছেন বৈপ্লবিক অভ্যুত্থানে। এই পরিস্থিতিতে তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে। অল্পক্ষণ চিন্তা করে লিডার বলল, আমরা পরিবর্তনের সপক্ষে। আমি হাফ ছেড়ে বাঁচলাম।
ট্রুপসদের গাড়ি থেকে নামিয়ে তাদের সমস্ত ঘটনা খুলে বলে তাদের মতামত জানতে চাইলে সবাই এক বাক্যে পরিবর্তনকে সমর্থন জানালো। এরপর সবাইকে সাথে নিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ, সিপাহী সিপাহী ভাই ভাই প্রভৃতি স্লোগান দিতে দিতে রেডিওতে ফিরে এলাম। রক্ষী বাহিনীর সদস্যদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া থেকে বুঝেছিলাম ওদের সম্পর্কে আমাদের মূল্যায়ন ছিল নির্ভুল।